সাল 1979, ফেব্রুয়ারি মাস। ইরানে ঘটে যাচ্ছে ঐতিহাসিক ঘটনা। 2500 বছরের রাজতন্ত্র শেষ হয়ে যাচ্ছে ঝড়ে উড়ে যাওয়া শুকনো পাতার মতো। একজন বাদশাহ, যিনি সিংহাসনে বসেছিলেন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর কাঁধে ভর দিয়ে, আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে, তিনি খড়কুটোর মতো ভেসে গেলেন সাধারণ মানুষের জনস্রোতে। কিন্তু কিভাবে? শুধু একজন শাসকের পতনের গল্প নয়, এটি সেই বিপ্লবের গল্প যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু কিভাবে শুরু হলো এসব? আজ বলবো সেই গল্প। সাল 1953। গল্পের শুরু এখান থেকে। ইরানের প্রধানমন্ত্রী তখন মোহাম্মদ মোসাদ্দেক, একজন জনপ্রিয় জাতীয়তাবাদী নেতা। তিনি এক দুঃসাহসী পদক্ষেপ নিলেন। ইরানের তেল সম্পদ তখন ছিল ব্রিটিশ একটি কোম্পানির হাতে, অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি, সংক্ষেপে AIOC, যেটা এখনকার BP। মোসাদ্দেক এই কোম্পানির হাত থেকে ইরানের তেল সম্পদকে জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন করলেন। তার এই পদক্ষেপে লন্ডনে ক্ষমতার কেন্দ্র কাঁপতে শুরু করল। এর প্রতিক্রিয়ায় একজোট হলো আমেরিকা এবং ব্রিটেন। আমেরিকা CIA এবং ব্রিটেনের MI6 মিলে একযোগে গোপন একটি অপারেশন প্ল্যান করল, নাম অপারেশন অ্যাজাক্স। সিস্টেমেটিক্যালি ইরানের জনতার একটি অংশকে মোসাদ্দেকের বিরুদ্ধে খেপিয়ে তুলল। গণ অভ্যুত্থান তৈরি করা হলো। মোসাদ্দেকের পতন হলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত মোসাদ্দেক সরকারের। ক্ষমতায় ফিরিয়ে আনা হলো তরুণ শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলাবিকে। পাহলাবি রাজবংশের জন্য এই ঘটনাটি ছিল একটি উভয় সংকট। এর ফলে ইরানের বহু মানুষের চোখে রেজা শাহ তার বৈধতা হারালেন। চিরকালের জন্য পরিচিত হলেন বিদেশি শক্তির হাতের পুতুল হিসেবে। এই অভ্যুত্থান জন্ম দিয়েছিল এক গভীর ক্ষতের, এমন এক ক্ষত যা পরবর্তী 25 বছর ধরে রেজা শাহ পাহলাবিকে তাড়া করে ফিরেছে এবং তার শাসনের বিরুদ্ধে সমস্ত অভিযোগের ভিত্তি তৈরি করে দিয়েছে এই ঘটনা। সিংহাসনে ফিরে এলেন রেজা শাহ পাহলাবি। সাল 1953। ইরানকে আধুনিক করার এক লক্ষ্য নিলেন তিনি। হাতে নিলেন এক উচ্চবিলাসী কর্মসূচি, নাম দিলেন হোয়াইট রেভলিউশন বা সাদা বিপ্লব। এই কর্মসূচিতে ভূমি সংস্কার হলো, বড় জমিদারদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হলো, বিতরণ করা হলো কৃষকদের মধ্যে। 1963 সালে নারীরা পেল ভোটাধিকার। ইরানে গঠন করা হলো শিক্ষা এবং স্বাস্থ্য বাহিনী। শিক্ষা বাহিনীর কাজ শিক্ষার হার বাড়ানো, স্বাস্থ্য বাহিনীর কাজ গ্রামীণ এলাকায় হেলথ কেয়ার পৌঁছে দেয়া। তাদের পাঠানো হলো গ্রামের উন্নয়নে। এই সংস্কারে অর্থনীতি দ্রুত এগিয়ে চলল। তৈরি হলো এক নতুন শিক্ষিত মিডল ক্লাসের। কিন্তু এর একটি অন্ধকার দিকও ছিল, সেটা হলো মিসম্যানেজমেন্ট। রাজার পলিসি ভালো হলেই তো আর হয় না, সেটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে দুর্নীতিমুক্ত আমলাতন্ত্র লাগে। ভূমি সংস্কারের অব্যবস্থাপনায় গ্রামের বহু খামার ব্যর্থ হলো। গ্রামের অবস্থা ভালো না হয়ে খারাপ হতে শুরু করলো। গ্রাম থেকে বহু মানুষ কাজের খোঁজে চলে এলো শহরে, বিশেষ করে তেহরানের মতো শহরে। ফলাফল, শহরে শহরে গড়ে উঠল বিশাল বস্তি। জন্ম হলো এক নতুন আরবান পুয়ার ক্লাস। অন্যদিকে রেজা শাহ পাহলাবির তথাকথিত প্রগতির অন্তরালে ছিল ভয়ঙ্কর সিক্রেট পুলিশ বাহিনী, নাম শাবাক। এটি তৈরি করতে সাহায্য করেছিল আমেরিকার CIA এবং ইসরায়েলের মোসাদ। তাদের কাজ ছিল একটাই, যে কোনো রাজনৈতিক ভিন্নমতকে নির্মমভাবে দমন করা, নজরদারি করা, সেন্সরশিপ করা, নির্যাতন আর পলিটিক্যাল গুমখুন। এসব ছিল তাদের নিত্য নৈমিত্তিক কাজ। রেজা শাহ পাহলাবি একটি আধুনিক শিক্ষিত সমাজ চেয়েছিলেন, কিন্তু সেই সমাজকে কোনো রাজনৈতিক মত প্রকাশের অধিকার দিতে চাননি। একটা সময় এসে তিনি তার নীতির সুবিধাভোগী এবং নীতির সুবিধাবঞ্চিত উভয় শ্রেণীর সাথেই বিচ্ছিন্ন হয়ে গেলেন। বোঝাই যাচ্ছে তার আশেপাশে তৈরি হয়েছিল সুবিধাভোগী চাটুকা শ্রেণী, যারা তাকে ইচ্ছামতো ভূগোল বোঝাতো আর নাচাইতো। একটা সময়
রিয়েলিটির সাথে আউট অফ টাচ হয়ে গেলেন রেজা শাহ পাহলাবি। আশেপাশে চাটুকার থাকলে এমনই হয়। রেজা শাহের বিরুদ্ধে সবচাইতে বড় সোচ্চার কণ্ঠস্বর ছিল একজন ধর্মীয় নেতা, নাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। সাল 1963, হোয়াইট রেভলিউশনের নেতিবাচক প্রতিক্রিয়ায় দেশজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ল। আশুরার দিনে খোমেনি এক জ্বালাময়ী ভাষণ দিলেন। তার আক্রমণ ছিল সরাসরি রেজা শাহের বিরুদ্ধে। আমেরিকা এবং ইসরায়েলের সাথে রেজা শাহের ধরম মহরম নিয়ে সমালোচনা করলেন খোমেনি। সে সময় তেল আবিব এবং তেহরানের মধ্যে ছিল ডাইরেক্ট ফ্লাইট রুট। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, 1957 সালে রেজা শাহ পাহলাবির আমলে পশ্চিমাদের সাহায্য নিয়ে ইরানে নিউক্লিয়ার প্রোগ্রাম চালু ছিল। অ্যাটম ফর পিস প্রোগ্রামের আওতায় গবেষণামূলক নিউক্লিয়ার রিঅ্যাক্টর বসানো হয়েছিল ইরানে। মজার ব্যাপার কি জানেন, এই অ্যাটম ফর পিস প্রোগ্রামের আওতায় একই সময়কালে ভারত কানাডা থেকে নিউক্লিয়ার রিঅ্যাক্টর পেয়েছিল, যেটা দিয়ে তারা নিউক্লিয়ার বোম বানিয়েছিল। সে বিষয়ে আমার একটি ভিডিও আছে, দেখতে পারেন। দুনিয়া কত অদ্ভুত, তাই না? আজ ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে যুদ্ধ বেঁধে যাচ্ছে, আর সে সময় ইরান চাইলেই নিউক্লিয়ার বোমা বানাতেও পারত, ফোটাতেও পারত, কেউ কিছু কইত না। তো ফিরে আসি রেজা শাহ পাহলাবির শাসনামলে। সরকারের বিরোধিতা করার অপরাধে খোমেনিকে গ্রেপ্তার করা হলো। এরপর 1964 সালে তাকে নির্বাসনে পাঠানো হলো পাশের দেশ ইরাকে। ইরাক কিন্তু শিয়া মেজরিটি কান্ট্রি। খোমেনি থাকতে শুরু করলেন নাজাফ শহরে, শিয়া মুসলিমদের কাছে ওয়ান অফ দ্য হোলিয়েস্ট সিটি। খোমেনিকে নির্বাসনের এই ঘটনা তাকে বানিয়ে দিল রেজা শাহের প্রধান এবং আপোষহীন প্রতিপক্ষ হিসেবে। আর ইরানের রাজনৈতিক সংঘাত পরিণত হলো এক অপ্রতিরোধ্য ধর্মীয় সংগ্রামে। সাল 1973, আরব ইসরায়েল যুদ্ধের কারণে তেলের দাম 1 লাফে 4 গুণ বেড়ে গেল। তেলের দাম বাড়লে ইরানের তো ক্ষতি নেই, সে তো তেল বিক্রি করে। ইরানের কোষাগারে বইতে শুরু করলো পেট্রোডলারের বন্যা। কিন্তু এই বিপুল সম্পদ আশীর্বাদ হয়ে এলো না, এলো অভিশাপ হয়ে। দেখা দিল লাগামহীন ইনফ্লেশন, ছড়িয়ে পড়ল ব্যাপক দুর্নীতি আর চরম বৈষম্য। সমাজে তৈরি হলো গভীর বিভেদ। একদিকে ছিল পশ্চিমা ধাঁচে জীবনযাপনে অভ্যস্ত এক অভিজাত শ্রেণী, যারা বিলাসবহুল জীবনযাপন করত। অন্যদিকে শহরের বস্তি এলাকায় লক্ষ লক্ষ দরিদ্র মানুষ, তারা আকাশ ছোঁয়া দাম এবং দুর্বিষহ জীবনযাত্রার সাথে পাল্লা দিয়ে পারছিল না। ঠিক সেই সময়ে একটি ধারণা জনপ্রিয়তা পেল, ইরানি বুদ্ধিজীবী জালাল আলী আহমেদের তত্ত্ব, ওয়েস্টক্সিকেশন বা পশ্চিমাকরণের বিষ। এতে বলা হলো, ইরান পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ করতে গিয়ে তার নিজস্ব সাংস্কৃতিক পরিচয় এবং আত্মা হারিয়ে ফেলতেছে। এই ধারণাটি ধর্মীয় রক্ষণশীল আর বামপন্থী বুদ্ধিজীবী সবাইকে নাড়িয়ে দিল। তেল বিক্রির অর্থে পাওয়া এই হঠাৎ প্রাচুর্যই রেজা শাহের পতনের অনুঘটকের কাজ করেছিল। কারণ এটি সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশার সাথে এবং বৈষম্যের সাথে রক্ষণশীলদের সাংস্কৃতিক ক্ষোভকে এক সূত্রে গেঁথে দিয়েছিল। আয়াতুল্লাহ খোমেনি যখন নির্বাসনে ইরাকে, তিনি তখন তার মেসেজগুলো জনগণের কাছে অর্থাৎ ইরানি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক অভিনব উপায় বের করলেন, সাধারণ ক্যাসেট টেপ। এই টেপে রেকর্ড করা হতো তার ভাষণ। সেই ক্যাসেট গোপনে পাচার করা হতো ইরানে। মসজিদ, মাদ্রাসা, বাজারে, দোকানপাটে তৈরি হতো এর হাজার হাজার কপি আর ছড়িয়ে দেওয়া হতো সারা দেশে। এভাবে গড়ে উঠল এক আন্ডারগ্রাউন্ড শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক, যা পরিচিতি পেল ক্যাসেট বিপ্লব নামে। সে সময় ইন্টারনেটের ইউটিউব থাকলে তিনি হয়তো বিশাল ইউটিউবার হইতেন। যাই হোক, একই সময়ে ইরানে সক্রিয় হয়ে উঠল বামপন্থী গেরিলা সংগঠনগুলো, মুজাহিদিন ই খালাক, যারা ছিল মার্ক্সবাদ এবং ইসলামের এক সংমিশ্রণে বিশ্বাসী দল। এছাড়াও ছিল কট্টর মার্ক্সবাদী ফাদাইনি খালাক। তারা বেছে নিল সশস্ত্র সংগ্রামের পথ। তাদের হামলা সীমিত পরিসরে হলেও তারা প্রতিরোধের এক নতুন আবহ তৈরি করল। এর পাশাপাশি ন্যাশনাল ফ্রন্টের মতো ধর্মনিরপেক্ষ দলগুলোও ছিল। তারা সাংবিধানিক রাজতন্ত্র এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছিল, যদিও তাদেরকে কঠোরভাবে দমন করা হয়েছিল। 1970-এর দশকের মাঝামাঝি রেজা শাহ পাহলাবির জনবিচ্ছিন্নতা তখন চরমে। তিনি রাজতন্ত্রের 2500 বছর পূর্তি উপলক্ষে এক চোখ ধাঁধানো উৎসবের আয়োজন করলেন। শুধু তাই নয়, ইসলামিক ক্যালেন্ডার পরিবর্তন করে চালু করলেন ইম্পেরিয়াল ক্যালেন্ডার। এই ছোট ছোট বিষয়গুলো না রিলিজিয়াস জনগণকে আরও খেপিয়ে তুলল। 1977 সালের নববর্ষের ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার তেহরানে এলেন। তিনি রেজা শাহকে অভিনন্দন জানিয়ে বললেন, ইরান বিশ্বের অন্যতম অস্থির অঞ্চলে স্থিতিশীলতার এক অনবদ্য নিদর্শন।
ইতিহাসের কি নির্মম পরিহাস! অল্প কিছুদিন পরই ইরানে বড় আকারের জনবিক্ষোভ শুরু হলো। বিপ্লবের আগুন জ্বলে উঠল এক ছোট ঘটনা থেকে। 1978 সালের 7 জানুয়ারি তেহরানের একটি পত্রিকায় আয়াতুল্লাহ খোমেনিকে নিয়ে এক অপমানজনক নিবন্ধ প্রকাশিত হলো, যা সম্ভবত করা হয়েছিল রেজা শাহ পাহলাবির নির্দেশেই। এর প্রতিবাদে 9 জানুয়ারি কোম শহরে ছাত্ররা রাস্তায় নেমে এলো। সরকার কঠোর হাতে ছাত্র বিক্ষোভ দমন করল। বেশ কয়েকজন নিহত হলো। এই হত্যাকাণ্ডই বিপ্লবের গতিপথ নির্ধারণ করে দিল। শিয়া মুসলিম ঐতিহ্যে মৃত্যুর 40 দিনে শোক পালনের রীতি রয়েছে। কোম শহরের সেই শহীদদের জন্য 40 দিনের যে শোকসভা, তাবরিজ শহরে তা আরেকটি বড় বিক্ষোভের রূপ নিল। সেখানেও সরকারি বাহিনী গুলি চালালো। তৈরি হলো নতুন শহীদ, নতুন আইকন, নতুন সিম্বল। এভাবেই শুরু হলো এক ভয়ঙ্কর চক্র। প্রতিটি হত্যাকাণ্ডে 40 দিন পর পর নতুন শোকসভা শুরু হয়, নতুন শোকসভা থেকে নতুন বিক্ষোভ, আর নতুন বিক্ষোভে আবার নতুন হত্যাকাণ্ড। এই 40 দিনের চক্র পরিণত হলো এক স্বয়ংক্রিয় এবং বিকেন্দ্রীভূত প্রতিবাদের যন্ত্রে, যা সারা দেশে ছড়িয়ে পড়ল এবং যা দমন করা সরকারের পক্ষে অসম্ভব হয়ে উঠল। 1978 সালের সেপ্টেম্বর মাসের 8 তারিখ তেহরানের ইতিহাসে এই দিনটির পরিচিতি ব্ল্যাক ফ্রাইডে নামে। সরকার তেহরানে সামরিক আইন জারি করল, কিন্তু হাজার হাজার মানুষ সেই আইন অমান্য করে জালে স্কোয়ারে সমবেত হলো। সৈন্যরা নিরস্ত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালালো। শত শত মানুষ নিহত হলো। এই হত্যাকাণ্ড সমঝোতার সমস্ত পথ বন্ধ করে দিল। এটি রেজা শাহ এবং জনগণের মধ্যে বিভেদের এক রক্তের সাগর তৈরি করে দিল। এই ঘটনার পর বিপ্লব আর কোনোভাবেই থামার ছিল না। এই ঘটনার পর বিপ্লবের কৌশলই বদলে গেল। রাস্তার বিক্ষোভের পরিবর্তে শুরু হলো এক নতুন আন্দোলন, দেশব্যাপী সাধারণ ধর্মঘট। সরকারি কর্মচারী, ব্যাংক কর্মী, কলকারখানা শ্রমিক সবাই কাজ বন্ধ করে দিল। রাষ্ট্রযন্ত্র অচল হয়ে পড়ল। কিন্তু সবচাইতে বড় আঘাতটি হানল তেল শ্রমিকেরা। 1978 সালের অক্টোবর মাসের 31 তারিখে তারা ধর্মঘটে নামল। এই এক পদক্ষেপে বন্ধ হয়ে গেল ইরানের অর্থনৈতিক লাইফলাইন, বন্ধ হয়ে গেল সরকারের আয়ের প্রধান উৎস। ওদিকে ইরাকে নির্বাসিত খোমেনি তখন ইরাক ছেড়ে চলে যাচ্ছেন ফ্রান্সে। কারণ হলো ইরাকে সাদ্দাম হোসেনের বাথ পার্টি ক্ষমতায় এসেছে। সাদ্দাম হোসেন সুন্নি আরব, অন্যদিকে ইরাক হলো শিয়া মেজরিটি কান্ট্রি। শিয়া নেতা খোমেনি সাদ্দামের জন্য বিপদ হতে পারে, এজন্য ইরাক থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। খোমেনি ফ্রান্সে গিয়ে প্যারিসের কাছে একটি গ্রামে থাকতে শুরু করলেন। কিন্তু ঘটনা যেটা ঘটল, ফ্রান্সে যাওয়ার পর পশ্চিমা মিডিয়া তথা ইন্টারন্যাশনাল মিডিয়ার এক্সপোজার পেলেন তিনি। আগে তো ইরানে তিনি ক্যাসেট পাঠাতেন, এবার ইন্টারন্যাশনাল মিডিয়াতে ইন্টারভিউ দিতে শুরু করলেন। ইরানের রেজা শাহ পাহলাবির মাথা ব্যথা এতে আরও বাড়ল। ডিসেম্বর মাসের 10 ও 11 তারিখ শুরু হলো আশুরার বিক্ষোভ। রাস্তায় নেমে এলো লক্ষ লক্ষ মানুষ। বিরোধী শক্তি অপ্রতিরোধ্য ক্ষমতা প্রদর্শন করলো। ওদিকে মোহাম্মদ রেজা শাহ পাহলাবির অবস্থাও সে সময় খুব খারাপ, মানসিকভাবে এবং শারীরিকভাবেও। তিনি ক্যান্সার আক্রান্ত, ভুগতেছিলেন চরম সিদ্ধান্তহীনতায়। কখনো দমনের নীতি, কখনো ছাড়ের নীতি নিচ্ছিলেন তিনি, যা ছিল তার দুর্বলতার পরিচয়। শেষ চেষ্টা হিসেবে তিনি বিরোধী নেতা শাহপুর বখতিয়ারকে প্রধানমন্ত্রী নিয়োগ করলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে মার্কিন যুক্তরাষ্ট্র জেনারেল রবার্ট হাইজারকে তেহরানে পাঠালো। তার মিশন ছিল দুইটি: হয় একটি সামরিক অভ্যুত্থানকে উৎসাহিত করো, নয়তো সেনাবাহিনীর ঐক্য ধরে রাখো। জেনারেল হাইজার দুটোতেই ব্যর্থ হলেন। অর্থাৎ সেনাবাহিনীর একটি গ্রুপ তখন ওই বিপ্লবীদের সমর্থন দিচ্ছিল, বোঝাই যাচ্ছে। 1979 সালের 16 জানুয়ারি মোহাম্মদ রেজা শাহ পাহলাবি চিরদিনের জন্য ইরান ত্যাগ করলেন। 1 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ খোমেনি বিজয়ীর বেশে তেহরানে ফিরে এলেন। লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানালো। পরের 10 দিন ছিল চূড়ান্ত লড়াইয়ের। খোমেনির অনুসারী বিপ্লবী এবং রেজা শাহের রেখে যাওয়া আর্মির অনুগত সৈন্যদের মধ্যে রাস্তায় রাস্তায় যুদ্ধ শুরু হলো। অবশেষে এলো সেই দিন, 11 ফেব্রুয়ারি 1979। ইরানের সুপ্রিম মিলিটারি কাউন্সিল নিজেদেরকে নিরপেক্ষ ঘোষণা করল। এই ঘোষণা ছিল আসলে আত্মসমর্পণেরই নামান্তর। পাহলাবি শাসনের সত্যিকারের অবসান সেদিনই ঘটল। মোহাম্মদ রেজা শাহ পাহলাবির পতন কোনো একক কারণে হয়নি, এর পেছনে ছিল অনেক কারণের এক জটিল সংমিশ্রণ।
রেজা শাহ তার জনগণকে আধুনিক করতে চেয়েছিলেন, কিন্তু তাদের কথা শুনতে তিনি ভুলে গিয়েছিলেন। তিনি ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে এক বিপজ্জনক খেলায় নেমেছিলেন। সেই খেলায় তিনি হেরে গিয়েছিলেন। 1979 সালের এই বিপ্লব শুধু ইরানের ইতিহাসকেই পরিবর্তন করেনি, এটি মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক ভূরাজনীতিকে নতুন করে সাজিয়ে দিয়েছিল। সেই বিপ্লবের প্রতিধ্বনি আজও শোনা যায়। তো আমেরিকা কিভাবে জনগণের ভোটে নির্বাচিত মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়েছিল সেটি জানতে আমার এই ভিডিওটি দেখুন, বিস্তারিত জানতে পারবেন তাতে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন যে বিষয়ে ভিডিও দেখতে চাচ্ছেন তা কমেন্টে জানাবেন। বেঁচে থাকলে দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিকস নিয়ে। ধন্যবাদ।